নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমার সমস্ত প্রিয় যারা এইচএসের স্টুডেন্ট আছে তাদের জন্য নতুন করে একটা ভিডিও আমি শুরু করছি। তো প্রথমে আহ, শুরু করার আগে আমি কিছু বলতে চাইছি। সেটা হচ্ছে যে আমাদের এই এইচএস পরীক্ষা এমন একটা পরীক্ষা যেটার পরে আমাদের বিভিন্ন চিন্তাভাবনা তৈরি হয় যে আমি কোন দিকে যাব, কি করব। এই যে স্বপ্ন, আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে। অবশ্য আমি সেই অবচেতন মানুষের স্বপ্ন বলছি না, অবচেতন মনের স্বপ্নের কথা বলছি না। আমি বলছি যে সেই স্বপ্ন যেটা তোমার প্রত্যাশাকে পূরণ করতে পূরণ করবার জন্য, তোমার প্রত্যাশা পূরণ করবার জন্য তোমাকে ঘুমোতে দেয় না, সেই প্রত্যাশা পূরণ করো। এটাই আমার আজকের অঙ্গীকার নিয়ে, তোমাদের এই অঙ্গীকার নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে আগামী দিনে। তো আজকে আমি এইচএসের যে সমস্ত পরীক্ষার্থীরা আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন, এসএকিউ যে প্রশ্নগুলো আছে, এসএকিউ লেভেলের যে 1 নম্বরের প্রশ্নগুলো, সেইগুলো আমি কিছু ইম্পর্টেন্ট যেগুলো মনে হচ্ছে সেগুলো আমি তোমাদের জন্য দিচ্ছি। এবং সেই সঙ্গে আমি একটা মোটামুটি একটা সাজেশান আমি 8 নম্বরের সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখা যাক। তো চলো তাহলে ফার্স্ট চ্যাপ্টার যেটা আমি শুরু করছি সেটা হলো ফার্স্ট চ্যাপ্টার। তোমরা একটু নোট করে নেবার চেষ্টা করবে, ঠিক আছে? তো এসএকিউ লেভেলের যে প্রশ্নগুলো আছে, আহ, প্রথম যে প্রশ্ন, আমি একদম আস্তে আস্তে বলবো, তোমরা পারলে একটু নোট করে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, মিথ কাকে বলা হয়? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, এটা ফার্স্ট চ্যাপ্টারের আমি আলোচনা করছি। 1 নম্বরের প্রশ্ন যেটা আছে, মিথ কাকে বলা হয়? আচ্ছা, 2 নম্বরে হচ্ছে মিথ কোন শব্দ থেকে এসেছে? 3 নম্বর হচ্ছে গ্রিম ভ্রাতৃদ্বয় কিসের সঙ্গে যুক্ত আছে? 4 নম্বর হচ্ছে লোককথার উদাহরণ দাও। 5 নম্বর হচ্ছে জীবনের জলসাঘর এটা কি? 6 নম্বর হচ্ছে সেদিনের কথা কার লেখা? 7 নম্বর প্রশ্ন হচ্ছে আমি সূর্য সেনের শিষ্যা এটি কার? 8 নম্বর প্রশ্ন হচ্ছে 71-এর ডায়েরি কার সৃষ্টি? 9 নম্বর প্রশ্ন হচ্ছে ওরাল হিস্ট্রি সোসাইটি কবে তৈরি হয়? 10 নম্বর প্রশ্ন কয়েকটি মৌখিক ঐতিহ্যের উদাহরণ দাও। তারপরে প্রশ্ন হচ্ছে অ্যানালস অব রুরাল বেঙ্গল কার লেখা? তারপরে হলো আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়? আধুনিক ইতিহাস চর্চার জনক কে ছিলেন? আধুনিক ইতিহাস চর্চার লিখন পদ্ধতিগুলো কি কি? পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোনটি? জাদুঘর শব্দটার উৎস? বিশ্বকোষ জাদুঘর, শিল্প জাদুঘর, জীবন্ত জাদুঘর, সামরিক জাদুঘর, খোলা আকাশের নিচে জাদুঘর, নেট জাদুঘর, এগুলো এবং চলমান জাদুঘর, এই জাদুঘর যেগুলো আছে প্রত্যেকটার এক একটা করে কিন্তু উদাহরণ দিতে হবে। আচ্ছা, ইতিহাস মালা কার রচনা? লুভের মিউজিয়াম কোথায় অবস্থিত? এটা গেল আমার তাহলে ফার্স্ট চ্যাপ্টার। এবারে সেকেন্ড চ্যাপ্টার দেখা যাক। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ইম্পিরিয়ালিজম, এই যে শব্দটা, এই শব্দটার উৎস কি? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বুলের নির্দেশনামা কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে পর্তুগিজদের উপনিবেশ এবং ফরাসিদের উপনিবেশ। এইখানে একটা বলে দিই, মজাদার একটা কোড আছে, যে কোডটা তোমরা জেনে রাখো, সেটা মনে রেখে মানে একটা নামগুলো মনে রাখা যায়। যেমন হচ্ছে পর্তুগিজদের যে উপনিবেশ, ফরাসিদের যে উপনিবেশ, আমরা চব মাকাই যেটা বলি, চব মাকাই। চ ফর চন্দননগর, প ফর পন্ডিচেরি, মা ফর মাহে, কা ফর কারিকল, আর হস্যই ফর ইয়ামেন। তাহলে এইগুলো হচ্ছে ফরাসিদের উপনিবেশ। গাদ্দিদান যদি বলি, এটা হচ্ছে পর্তুগিজদের উপনিবেশ। গোয়া, দমন, দিউ, দাদরা, নগর হাভেলি যেটা বলছে, ঠিক আছে? গাদ্দিদান, গ ফর গোয়া, দ ফর দমন, দি ফর দিউ, গাদ্দিদান, দাদরা, নগর হাভেলি, দন্তন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে 4 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের, ইয়ান্দাবুর সন্ধি কবে কাদের মধ্যে হয়? 5 নম্বর প্রশ্ন অতিরাষ্ট্রিক অধিকার কি? 6 নম্বর প্রশ্ন কানাগাওয়ার সন্ধি কে, কবে, কেন স্বাক্ষরিত করে? 7 নম্বর প্রশ্ন টিএনসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? তারপরে হচ্ছে মুক্তদান নীতি কে কবে ঘোষণা করেছিল? নতুন বিশ্ব ব্যাপারটা কি?
তারপরে প্রশ্ন হচ্ছে আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কে ছিলেন, মার্কেন্টাইলবাদ কী এবং এই শব্দটা কে দিয়েছিল, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসবম এবং লেনিনের বইটার নাম কি, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক এই ধারণাটা কে দিয়েছিলেন, হোয়াইটসম্যান বার্ডেন থিওরি যেটা হচ্ছে মানে সাদা শ্বেতাঙ্গ জাতির বোঝাতত্ত্ব যেটা ব্যাপারটা। আচ্ছা, ডেভিড লিভিংস্টোন কেন বিখ্যাত। আচ্ছা, তারপর হচ্ছে জুলি ফেরি কে ছিলেন। আচ্ছা, যোগ্যতম জাতির শ্রেষ্ঠত্ব রক্ষার তত্ত্বটা কি। তারপরে হলো পাবলো পিকাসো কে ছিলেন, বিকৃত জাতীয়তাবাদ কি এবং নয়া সাম্রাজ্যবাদ কি। তাহলে সেকেন্ড চ্যাপ্টারে এইগুলো হচ্ছে টোটাল প্রশ্ন এসএকিউ লেভেলের। আচ্ছা, এবারে থার্ড চ্যাপ্টার বলি। থার্ড চ্যাপ্টার হচ্ছে বাংলার স্বাধীন নবাব কে ছিলেন। 2 নম্বর প্রশ্ন অযোধ্যা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন। 3 নম্বর প্রশ্ন ব্রিটিশরা কোথায় কোথায় দুর্গ নির্মাণ করেছিল। 4 নম্বর প্রশ্ন ফারুকশিয়রের ফরমান কি। 5 নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যা যেটা সিরাজউদ্দৌলা সেই কলকাতা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে, যেটা হচ্ছে 18x14 ফুট ঘরে 146 মধ্যে 123 জন দম আটকে মারা গেছিল, যেটা হলওয়েল দেখেছে, এই ঘটনাকে কেন্দ্র করে যেটা বলা হচ্ছে অন্ধকূপ হত্যা। তারপরে প্রশ্ন কে পলাশির যুদ্ধের কারণ হিসাবে সিরাজের অহমিকাবোধ এবং অর্থলোভকে দায়ী করেছেন। 7 নম্বর প্রশ্ন আইলাস অ্যাপেলের সন্ধি। 8 নম্বর প্রশ্ন বিদেরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। 1760-এর বিপ্লব কি। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তারপরে প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা কি। তারপরে প্রশ্ন এলাহাবাদের প্রথম এবং দ্বিতীয় সন্ধি কবে কাদের মধ্যে হয়। তারপরে প্রশ্ন প্রথম ইং মহীশূর যুদ্ধ কোন কোন সন্ধির মধ্য দিয়ে শেষ হয়েছিল। কোন সন্ধির মধ্যে দিয়ে শেষ হয়েছিল প্রথম ইং মহীশূর যুদ্ধ। তারপরে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল, এটা বলতে হবে। এটা এই প্রশ্নটাও নোট করে নেবে। সালবাই সন্ধি এবং সুরাটের সন্ধি এটাও মাথায় রাখবে, যেটা মারাঠাদের সঙ্গে ইংরেজদের যে সন্ধিগুলো হয়েছিল। তারপরে বেসিনের সন্ধি। আচ্ছা, ভারতের সর্বশেষ চার্টার অ্যাক্ট, এখানে একটা কথা বলে দিই যে তোমরা জানো যে টোটাল চার্টার অ্যাক্ট হয়েছিল 1793, 1813, 1833, 1853। প্রত্যেকটা চার্টার অ্যাক্ট কিন্তু গুরুত্বপূর্ণ। ফার্স্ট মনোপলিক্যাল রাইটস অন দ্য টেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট 1793 অ্যাক্টের মাধ্যমে 1793-এর যে চার্টার অ্যাক্ট হয়েছিল, সেই চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু ভারতবর্ষে মনোপলিক্যাল রাইট পেয়েছিল ব্রিটিশরা, ভারতবর্ষে একচেটিয়া বাণিজ্যের অধিকার পেয়েছিল, এটা মাথায় রাখতে হবে। 1793-এ। তারপরে 1813-তে কী হলো, 1813-তে ব্রিটিশ এখানে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ 1813 চার্টার অ্যাক্টে, একদিকে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে 1 লক্ষ টাকা করে খরচ করার কথা বলা হয়েছিল, আর এখানে কিন্তু চায়ের ওপরে বাণিজ্যের অধিকার ছিল, কিন্তু একচেটিয়া বাণিজ্যের অধিকার চলে গেছিল, ঠিক আছে। আর 1833-এ চায়ের উপর থেকেও চলে গেল। আর 1853-তে সিভিল সার্ভিস পরীক্ষার মূল্যায়ন করা হলো, পুনর্মূল্যায়নের দরকার হয়ে পড়লো, তাই করা হলো। তারপরে ছোটলাট পদ তৈরি করা হলো, এটা হচ্ছে 1853 সালের আইনে বলা হয়েছে। যাক, তারপরে হচ্ছে কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে সুপ্রিম কোর্ট তৈরি হলো, যেটা 1773-এর রেগুলেটিং অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, যেটাতে মানে ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল পদ তৈরি করা হয়েছিল, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, সেগুলো ওখানে উল্লেখ করবে। আচ্ছা, আমিনি কমিশন কে কবে গঠন করেছিল। ফোর্ট উইলিয়াম কলেজ কে কী উদ্দেশ্যে তৈরি করেন। রায়তরি ব্যবস্থা কবে কোথায় গড়ে উঠেছিল, এইগুলো মনে রাখতে হবে, লিখে নাও তোমরা। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়াচারি ব্যবস্থা বলতে কি বোঝায়, মহলবাড়ি ব্যবস্থা বলতে কি বোঝায়, অবশিল্পায়ন ব্যাপারটা কি। আচ্ছা, এখানে যদি কোনো মানে এই যে অবশিল্পায়ন ব্যাপারটা কি, এখানে কিন্তু একটা মানে কোনো ঐতিহাসিকের বক্তব্যটা দিয়ে দেবে, সব্যসাচী ভট্টাচার্য থেকে শুরু করে মরিসের কোনো বক্তব্য এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, গ্যারান্টি ব্যবস্থা কি। আচ্ছা, দেশীয় শিল্প ধ্বংসের দুটো কারণ লেখো, কয়েকজন হিতবাদী দার্শনিকদের নাম উল্লেখ করো। তারপরে হলো অ্যাকওয়ার্থ কমিটি কবে গঠন করা হয়, চুঁয়ে পড়া নীতি কি, কাওতাও প্রথা কি, নানকিংয়ের সন্ধি, বগের চুক্তি। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়ামপোয়ার চুক্তি, প্রথম ইং চীন ও দ্বিতীয় ইং চীন যুদ্ধ কোন সন্ধির মাধ্যমে শেষ হয়েছিল। তাহলে এগুলো
তোমরা নোট করে নাও। এবারে আমরা যাচ্ছি, আমি ফোর্থ চ্যাপ্টার বলছি। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে মধ্যবিত্ত শব্দটি কোন পত্রিকা পাওয়া যায়। উপনিবেশিক ভারতের মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত কয়েকটি পেশার নাম উল্লেখ করো। তারপরে হলো এশিয়াটিক সোসাইটি কে কবে তৈরি করেন। তারপরে হলো মেকলে মিনিট কি। কয়েকজন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী প্রবক্তার নাম উল্লেখ করো। তারপরের প্রশ্ন হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা কে করেছিলেন। তারপরের প্রশ্ন আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন। তারপরের প্রশ্ন নববিধান ব্রাহ্ম সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন। তারপরের প্রশ্ন নবব্যঙ্গ আন্দোলন কি। তারপরে হলো প্রার্থনা সমাজ কে কবে কী উদ্দেশ্যে তৈরি করেন। তারপরের প্রশ্ন সতীদাহ প্রথা কে কবে বন্ধ করেন। তারপরের প্রশ্ন থিওসফিক্যাল সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন। তারপরের প্রশ্ন বিধবা বিবাহ আইন কবে কার উদ্যোগে পাশ করা হয়েছিল। আর্য, আচ্ছা এখানে বিধবা বিবাহ আইনটায় এখানে দুটো কথা বলে দিই। একটা হচ্ছে কত সালে প্রথম বিধবা বিবাহ আইনটা পাস হয়েছিল, 1856 সালে। এটা মাথায় রাখতে হবে। এবং কার সঙ্গে কার ওই বিয়েটা হয়েছিল। আর হচ্ছে এখানে 17 নম্বর রেগুলেশন না 15 নম্বর রেগুলেশন, 17 নম্বর রেগুলেশন। এখানে বারবার বলি রোমান 17 লিখবে, ঠিক আছে, এই রোমান 15 লিখবে। কারণ 17 নম্বর রেগুলেশনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল। আর 15 নম্বর রেগুলেশন তাহলে রোমান 10 লিখবে, রোমান 5 লিখবে, তাহলে 15। তাহলে 15 নম্বর রেগুলেশনের মাধ্যমে বিধবা বিবাহ আইনটা পাস করা হয়েছিল। এটা অনেক সময় পরীক্ষায় দেয়। আচ্ছা বিধবা বিবাহ আইন তাহলে কবে কার উদ্যোগে পাস করা হয়েছিল। আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন। ভাইকম সত্যাগ্রহ সম্পর্কে কি জানো। সত্যশোধক সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন। তারপরের প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে কেন বলা হয়। আচ্ছা দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন। তারপরের প্রশ্ন হচ্ছে ম্যান মেকিং রিলিজিয়ানের কথা কে বলেছিলেন। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি। তারপরের প্রশ্ন পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। কে কবে কার কাছে 21 দফা দাবি পেশ করেন। মে 4th আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিল। এবারে আমরা ফিফথ চ্যাপ্টার দেখব। ফিফথ চ্যাপ্টারে কি বলছে। ফিফথ চ্যাপ্টারে হচ্ছে 1858 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কী ছিল, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে 1861 সালের ভারত শাসন আইনের বিষয়বস্তু কী ছিল। তারপরে প্রশ্ন কোন সংস্কার আইনের মাধ্যমে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল। এ দ্বৈত শাসন ওই দ্বৈত শাসন নয়, এটা মাথায় রাখতে হবে। যেটা ডুয়েল গভর্নমেন্ট, নবাবের হাতে ক্ষমতাহীন দায়িত্ব না দায়িত্বহীন ক্ষমতা, সেটা ওখানে মাথায় রাখতে হবে। ওইটা হচ্ছে দ্বৈত শাসন, ওই ব্যবস্থাটা তা আলাদা, ঠিক আছে, যেটা লর্ড ক্লাইভ চালু করেছিল। এই দ্বৈত শাসনটা আলাদা। আর এইখানে যেটা বলেছে কোন সংস্কার আইনের মাধ্যমে প্রদেশে দ্বৈত শাসন, যেখানে হচ্ছে গভর্নর জেনারেলও থাকবে এবং মন্ত্রীরাও থাকবে, প্রদেশের গভর্নররাও থাকবে, ঠিক আছে, গভর্নর জেনারেল ও মন্ত্রী এই দুটো যদি একই জায়গায় থাকে সেটা হচ্ছে দ্বৈত শাসন, ঠিক আছে। তো ওটা মনে রাখতে হবে যে একটা হচ্ছে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা, আর একটা হচ্ছে মানে যেটা হচ্ছে 1919-এর মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মাধ্যমে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল। আর 1935-এর ভারত শাসন আইনের মাধ্যমে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল। আচ্ছা রাওলাট আইন কী এবং এর প্রতিক্রিয়া কী ছিল, পরের প্রশ্ন। তারপরে হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে অভিযুক্ত কয়েকজন নেতার নাম উল্লেখ করো। তারপরে হলো হান্টার কমিশন কবে কেন গঠন করা হয়েছিল। তারপরে প্রশ্ন হুইটলি কমিশন যেটা হচ্ছে শ্রমিকদের স্বার্থের জন্য নাকি ব্রিটিশরা ব্যবহার করেছিল এই কমিশন, সেটা উল্লেখ করা হচ্ছে। হুইটলি কমিশন কবে কেন গঠন করা হয়েছিল। তারপরে মিরট ষড়যন্ত্র মামলা কি এবং এই মামলায় অভিযুক্ত কয়েকজন ব্রিটিশ নেতার নাম উল্লেখ করো। যেটা মিরট ষড়যন্ত্র মামলা, যেটা ভারতবর্ষের ইতিহাসে সব থেকে একটা বিতর্কিত মামলা বলা যেতে পারে। এটা এই যে মামলাটা হচ্ছে 5 বছর ধরে চলেছিল এবং এই মামলায় অভিযুক্ত কয়েকজন ব্রিটিশ যে নেতা তাদের নামগুলো উল্লেখ করতে হবে, যেমন বেঞ্জামিন ব্র্যাডলি, ফিলিপ স্প্রাট, লেস্টার হ্যাচিনসন। এরা মিরাট কনস্পিরেন্সি কেসে অভিযুক্ত হয়েছিল। আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে বিভাজন এবং শাসননীতি কী। তারপরে হলো মাহাদ মার্চ কি, কে কবে 14 দফা দাবি পেশ করেন। তারপরে হলো ভাইকম সত্যাগ্রহ কি। আর তারপরের প্রশ্ন হচ্ছে 50-এর মন্বন্তরকে কেন্দ্র করে কি নাটক তৈরি করা হয়েছিল, এটা মনে রাখতে হবে, লিখে নাও। আর
তারপরের প্রশ্ন হচ্ছে ক্ষুধার্ত বাংলা কার সৃষ্টি। এবারে চলো আমরা সিক্স চ্যাপ্টারে চলে যাচ্ছি। সিক্স চ্যাপ্টারে কি দেখতে পাচ্ছি না, প্রথম প্রশ্ন হচ্ছে লিন লিদগো ঘোষণা বা আগস্ট প্রস্তাব কি। এখানে অনেক সময় আগস্ট প্রস্তাব কি দিয়ে দিল, তখন গুলিয়ে ফেলার কোনো বা চিন্তার কোনো করার কোনো কারণ নেই। এখানে লিন লিদগো প্রস্তাবও যা আগস্ট প্রস্তাব একই। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে গান্ধীজি কোন ঘটনাকে ফেল পড়া ব্যাংকের উপর চেক কাটা সামিল বলেছিল। তারপরের প্রশ্ন চিয়াং কাইসে কে ছিলেন। তারপরে প্রশ্ন ক্রিপস ট্র্যাফোর্ড ক্রিপস কবে ভারতে এসেছিলেন এবং কেন এসেছিলেন। তারপরে প্রশ্ন কে ক্রিপস প্রস্তাবকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলেছেন। তারপরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত কয়েকজন নেতার নাম উল্লেখ করো। তারপরের প্রশ্ন গান্ধী বুড়ি নামে পরিচিত কে ছিলেন। তারপরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণী কী রকম ভূমিকা পালন করেছিল সেটা উল্লেখ করতে হবে। তারপরের প্রশ্ন আজাদ হিন্দ বাহিনীর সেনাদের প্রতীক কী ছিল। আজাদ হিন্দ বাহিনীর সেনাদের প্রতীক কী ছিল। তারপরে প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে কবে অর্পণ করা হয়েছিল। তোমরা জানো যে রাসবিহারী বসু যেটা তৈরি করেছিল আজাদ হিন্দ ফৌজ, সেই রাসবিহারী বসু নেতাজি সুভাষচন্দ্র বসুকে হ্যান্ডওভার কবে করে দিয়েছিল। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিল। তারপরে প্রশ্ন নৌ বিদ্রোহ কবে কোথায় হয়েছিল। তারপরে প্রশ্ন মন্ত্রী মিশন কবে ভারতে আসে। তারপরে হচ্ছে মন্ত্রী মিশনের সদস্য কারা কারা ছিলেন। পেথিক লরেন্স, স্ট্র্যাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। আচ্ছা, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম কবে ডাকা হয়েছিল। তারপরের প্রশ্ন অন্তর্বর্তী সরকার কে কবে গঠন করেছিল। তারপরের প্রশ্ন ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন। তারপরে হচ্ছে মাউন্ট ব্যাটেনের প্রস্তাব কি। তারপরে প্রশ্ন হচ্ছে তানাকা মেমোরিয়াল কি। তানাকা মেমোরিয়াল যেটা 1927 হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ফারার পার্ক বক্তব্য কি এবং কে কবে পার্ল হারবারে বোমা বর্ষণ করেছিল। কে কবে পার্ল হারবারে বোমা বর্ষণ করেছিল। আচ্ছা, তারপরে চলো স্টুডেন্ট আমাদের সপ্তম অধ্যায় দেখি। সপ্তম অধ্যায়ে দেখতে পাওয়া যাচ্ছে কি না, প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল। তারপরের প্রশ্ন চার্চিলের ফাল্টন বক্তব্য কি। তোমরা জানো যে চার্চিল ওয়েস্টমিনিস্টার কলেজের একটা বক্তব্যে বলেছিল যে রাশিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে বা সমস্ত সোভিয়েতকরণ করে নিতে পারে। তো এই পরিস্থিতিতে মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওইখানে বক্তব্যে চার্চিল বলেছিল আর কি। তখন আমেরিকা তখন ইংল্যান্ডকে জানায়, ঠিক আছে। তো তারপরে কিন্তু সিদ্ধান্ত হয় যে কিভাবে আমেরিকা এবং ইংল্যান্ড ওই রাশিয়াকে রুখে দাঁড়ায়, ঠিক আছে। এই বিষয়টা চার্চিলের ফাল্টন বক্তব্য নামে পরিচিত। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা কি, এর মধ্যে থেকে কিছু শর্ট প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ইআরপি মানে ইকোনমিক্যালি যেটা রিকভারি প্রোগ্রাম, সেটা বলতে হবে বা ওখানে লিখে নাও। আচ্ছা, ইকোনমিক কোঅপারেশন অ্যাক্ট কত সালে পাস করা হয়েছিল। তারপরে ন্যাটো কবে গঠিত হয় এবং এটিতে কটা রাষ্ট্র যোগ দিয়েছিল। তোমরা জানো যে স্টুডেন্ট যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু মানে গোটা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো। একদিকে ছিল আমেরিকার জোট, একদিকে ছিল রাশিয়ার জোট। আমেরিকার নেতৃত্বাধীন বিভিন্ন মানে আমেরিকা চাইছে রাশিয়ার এগেনস্টে কিছু জোট তৈরি করব, আবার রাশিয়া চাইছে আমেরিকার এগেনস্টে কিছু জোট তৈরি করে দেওয়া, ঠিক আছে। তো রাশিয়াও তার অধীনে বিভিন্ন জোট তৈরি করলো, আমেরিকাও তার অধীনে বিভিন্ন জোট তৈরি করলো। আমেরিকা যেমন তৈরি করলো ন্যাটো, সেন্টো, মেডো, সিয়েটো। আচ্ছা, সিয়েটো কি। তারপরে প্রশ্ন হচ্ছে বাগদাদ চুক্তি কি। তারপরে হচ্ছে আনজাস কি। বাগদাদ চুক্তির পরে আনজাস, ANZUS। তারপর হচ্ছে ওয়ারশ প্যাক্ট, ওয়ারশ চুক্তি কি। বুলগানিন কে ছিলেন পরের প্রশ্ন। তারপরে হলো মিশরের প্রেসিডেন্ট কে ছিলেন সুয়েজ সংকটের সময়। তারপরে হলো কত ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বিভক্ত। তারপরে প্রশ্ন হচ্ছে পটসডাম সম্মেলন কবে হয়েছিল। তারপরে হলো বাওদাই কে ছিলেন। তারপরে হলো ভিয়েত কং কি। নেভার পরিকল্পনা কি। দিয়েন বিয়েন ফু ঘটনা কি। নন দিন দিয়েম কে ছিলেন। মাইলাই ঘটনা কি। পরের প্রশ্ন হচ্ছে পঞ্চশীল নীতি কি। বেলগ্রেড সম্মেলন সম্পর্কে কি জানো। 10 নীতি কি। ব্যালফুর ঘোষণা কি। ইয়ম কিপুরের যুদ্ধ কি।
তেল কূটনীতির প্রবক্তা কে ছিলেন? তাইপিং বিদ্রোহ সম্পর্কে কি জানো? চেন তু সিউ কে ছিলেন? কোন দেশের নেতৃত্বে কবে কোন স্থানে প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে ওঠে? কে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কাকে কাগুজে বাঘ বলেছেন? কিম উল সুং কে ছিলেন? ফাম ভান দং কে ছিলেন? সুয়েজ সংকট নিরসনের জন্য কোন সম্মেলন হয়? এবারে চলো স্টুডেন্ট আমরা এবারে অষ্টম অধ্যায় দেখি। অষ্টম অধ্যায় হচ্ছে অবৌপনিবেশিকরণ ডিকলোনিয়ালাইজেশন যে শব্দ, এই শব্দটা কে দিয়েছিলেন? অবৌপনিবেশিকরণ শব্দটা প্রথম কে দিয়েছিলেন বললাম যেটা। তারপরে হলো এশিয়ান, ASEAN এর অন্তর্ভুক্ত দেশগুলো কী কী ছিল? বেন বেল্লা কে ছিলেন? মুজিবুর রহমান কে ছিলেন? নেহেরু মোহালানবিস মডেল কি? কোন পরিকল্পনায় কৃষির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল? কোন পরিকল্পনায় শিল্পের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল? হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? ভারতের মহাকাশ কর্মসূচির জনক কে ছিলেন? অর্থনীতির উদারীকরণ কি? যেটা রিসেন্টলি তোমরা জানো যে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতবর্ষের মনমোহন সিং উনি মারা গেছেন, ওনার উদ্দেশ্যেই কিন্তু এই অর্থনীতির উদারীকরণটা আরও ডেভেলপমেন্ট হয়। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিংহ রাও এবং ওনার আন্ডারে উনি অর্থমন্ত্রী ছিলেন, ঠিক আছে? মানে ওই মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং। আচ্ছা, সার্কের পুরো নাম কি? সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়? সার্কের সদর দপ্তর কোথায় ছিল? সার্কের মোট সদস্য কতজন ও কারা ছিল? ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে অর্থনীতির উদারীকরণ শুরু হয় এবং সার্কের সদস্য যারা ছিল তারা কে কে ছিল? আচ্ছা, এইগুলো গেল হচ্ছে আমার SAQ লেভেলের যে 2 নম্বরের প্রশ্ন স্টুডেন্ট, সেগুলো আমি এখানে আলোচনা করলাম। এরপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে মার্কস 8-এর যে প্রশ্নগুলো সেগুলো আমি একটু বলে দিচ্ছি। মার্কস 8-এর তোমরা একটু নোট করে নাও কেয়ারফুলি। মার্কস 8-এর ফার্স্ট চ্যাপ্টার 1 নম্বর লোককথা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে হচ্ছে পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন হলো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড চ্যাপ্টার যেটা সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসবম এবং লেনিনের তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো, ওটা আমাদের থার্ড চ্যাপ্টার। আচ্ছা, তারপরে হচ্ছে মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায় বা এই মতবাদের প্রধান বক্তব্যগুলো কি কি। আচ্ছা, এগুলো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। এবার থার্ড চ্যাপ্টারে যেটা বলি, আচ্ছা সেকেন্ড চ্যাপ্টার আরেকবার বলছি। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসবম এবং লেনিনের তত্ত্বটা সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, তারপর হচ্ছে মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায় এবং এই মতবাদের প্রধান বক্তব্যগুলো কি কি। এবার থার্ড চ্যাপ্টারে যেগুলো আছে পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা করো। বাংলার প্রবর্তিত বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, যেখানে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তবাড়ি, মহলবাড়ি, ভাইয়াচারি এগুলো লিখতে হবে। এরপরে হচ্ছে অবশিল্পায়ন কি এবং দেশীয় শিল্পের ধ্বংসের কারণগুলো কি কি। তারপরে হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে হলো চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম সন্ধিগুলো সম্পর্কে আলোচনা করো। এগুলো গেল স্টুডেন্টস থার্ড চ্যাপ্টার। এবারে ফোর্থ চ্যাপ্টার হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো। রাজা রামমোহন রায়ের সংস্কার সম্পর্কে আলোচনা করো। ব্রাহ্ম সমাজের বিবর্তন সম্পর্কে কি জানো? আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমদ খানের অবদান সম্পর্কে আলোচনা করো এবং চীনের চৌঠা মে আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এগুলো গেল ফোর্থ চ্যাপ্টার। ফিফথ চ্যাপ্টার যেটা হচ্ছে 1909-এর মল্লামিন্টো সংস্কার আইন ও মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন সম্পর্কে আলোচনা করো। তারপরে হলো গান্ধীজির নেতৃত্বে যে রাওলাট সত্যাগ্রহ সেটা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে আলোচনা করো। এবং পরের প্রশ্ন হচ্ছে 1943-এ 50-এর মন্বন্তর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আসার সম্ভাবনা বেশি আছে। 1943-এ 50-এর মন্বন্তর সম্পর্কে আলোচনা করো। এবারে সিক্স চ্যাপ্টারে অনেক সময় প্রশ্ন দিয়ে থাকে যে ভারত ছাড়ো, আমি এখানে দিয়েছি যে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। শুধু এটা তো লিখলে হবে না, এর সঙ্গে হয়তো দিয়ে দিল শুধু যে কৃষকদের ভূমিকা বা শ্রমিকদের ভূমিকা, তখন কিন্তু একটু ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লিখে তারপরে বলতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে আলোচনা করো।
এরপরে হচ্ছে 7 চ্যাপ্টার হচ্ছে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে কি জানো। তারপরে হলো বার্লিন সংকট সম্পর্কে কি জানো। তারপরে হলো সুয়েজ সংকট সম্পর্কে আলোচনা করো। তারপরে হলো পূর্ব ইউরোপে রুশীকরণ পদ্ধতি এবং এর সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করো। তারপরে হলো ভিয়েতনামের যুদ্ধে হোচিমিনের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন হলো চীনের কমিউনিস্ট পার্টির উত্থান সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে হলো 8 চ্যাপ্টার এবং শেষ চ্যাপ্টার যেটা হচ্ছে অবৌপনিবেশিকরণের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য। তারপরে হলো ভারতের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও ভালো করে করবে। এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় মুজিবুর রহমানের অবদান। এই হচ্ছে 8 চ্যাপ্টারের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবারে চলো স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটা বিষয় পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে 2019 সালের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। যেমন এখানে কিছু প্রশ্ন আমি এখানে বলছি। যেমন প্রথম বাংলা, এখানে যে এমসিকিউগুলো তো ছিলই, এখানে এসএকিউ যে প্রশ্নগুলো আছে, যেমন নতুন বিশ্ব বলতে কি বোঝায়, এখানে আমি যেখানে যে পয়েন্টগুলো দেবে এখানে, যেমন হচ্ছে এখানে যেগুলো বলছে নতুন বিশ্ব যেগুলো বোঝায়, এটা হচ্ছে দ্য আমেরিকানস অ্যান্ড নিয়ার বাই আইসল্যান্ড। ঠিক আছে, আমেরিকা এবং তার পার্শ্ববর্তী যে দ্বীপপুঞ্জ সেগুলোকে কিন্তু নতুন বিশ্ব বলে। এখানে কিন্তু খুব ডিটেলসে দেওয়ার দরকার নেই, 1 নম্বরের এসএকিউর জন্য অত ডিটেলসে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এইখানে আমি আরও একটা বলবো, যেটা হচ্ছে প্রথম যে আর একটা নমুনা আমি হিসাবে দেখাই, যেমন রেলওয়ে সিস্টেম, রেলওয়ে সিস্টেমটা কেমন ছিল, ভারতবর্ষে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য কেমন ছিল, এই ধরনের যদি প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে কোন কোন পয়েন্টগুলো লিখলে আমি 8-এ 8 পাবো, এখানে আমি একটু বলে দিই। যেমন হচ্ছে এই যে মেন ঔপনিবেশিক উদ্দেশ্যটা কী ছিল, ঠিক আছে, তার মধ্যে কি হচ্ছে টু কালেক্ট র মেটেরিয়াল, বিভিন্ন কাঁচা মালগুলো কালেকশন করা হতো। ঠিক আছে, তো ব্রিটিশদের যে ভারতের বাজার তৈরি করা হয়েছিল এই ভারতবর্ষটাকে, সেটা ওখানে পয়েন্টগুলো যেন থাকে অবশ্যই। ঠিক আছে, আর এখানে প্রোভাইডেড স্কোপ ফর ইনভেস্টমেন্ট অফ ব্রিটিশ ক্যাপিটাল, ব্রিটিশদের একটা মানে ইনভেস্টমেন্টের একটা জায়গা, বড় জায়গা তৈরি হয়ে গেছিলো এই বিষয়টা। ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্টের ব্যাপারও ছিল, মানে সুদের একটা ব্যাপার এখানে ছিল। আর লার্জ স্কেল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, একটা বৃহৎ অঙ্কের একটা মানে কর্মসংস্থান এখানে কিন্তু একটা বিশেষ একটা সুযোগ থাকে। আর মিলিটারি রিকোয়ারমেন্টসের একটা ব্যাপার থাকে। এবং তার প্রভাব যদি বলি, সেখানেও এই পয়েন্টগুলো রাখতে হবে। যেমন এক্সপোর্ট আর ইম্পোর্ট, আমদানি রপ্তানিগুলো কিন্তু বাড়ানোর একটা ব্যাপার এখানে ছিল। ঠিক আছে, এমপ্লয়মেন্ট কিভাবে হচ্ছে এইগুলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সুবিধা। অসুবিধার মধ্যে কি কি থাকবে সেই জিনিসগুলো ওখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, যেমন ইনক্রিজিং ব্রিটিশ পলিটিক্যাল কন্ট্রোল ওভার দ্য সাবকন্টিনেন্ট। ঠিক আছে, এই ধরনের পয়েন্টগুলো। তারপরে তার পরবর্তীকালে ড্রেন অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া, কিভাবে সম্পদের বহির্গমন হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো ওখানে উল্লেখ করতে হবে। দেশীয় শিল্পের কিভাবে ধ্বংস হচ্ছে এই রেলপথ আবিষ্কারের ফলে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো ওখানে উল্লেখ করতে হবে। তো চলো স্টুডেন্টস, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীকালে আমি যে বড় প্রশ্ন যেগুলো আছে সেই বড় প্রশ্নগুলো আমি এখানে এইগুলো নিয়ে আলোচনা করব আগামী দিনে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর স্বপ্নগুলোকে পূরণ করো, এই আশা রাখছি। এবং আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করবে। এবং আগামী দিনে আমি 8 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে।